সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বর্তমান সময়ে মিশ্র খামারের ধারণাটি খুবই জনপ্রিয়। তবে খাবারের দাম বেড়ে যাওয়ায় খামার করে লাভ করাটা বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে কোনো খামার ব্যাপক সফলতা অর্জন করছে এবং বড় পরিসরে তাদের কার্যক্রম চালাচ্ছে। এমন একটি খামার ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে পপুলার ডেইরি অ্যাগ্রো ফার্ম, যেখানে প্রতিদিন প্রায় 800 থেকে 900 লিটার দুধ উৎপাদন হচ্ছে। পাশাপাশি রয়েছে দেশের অন্যতম বড় দুম্বার খামার, আছে ঘোড়াও। এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। কিভাবে সফল খামারি হওয়া যায় এর আদ্যপান্ত তুলে ধরতে চাই। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম হাফিজুল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও ভাই আমাদের ফার্মে আসার জন্য। আচ্ছা, আমরা এর আগে যখন এসেছিলাম তখন দুম্বা নিয়ে কাজ করেছিলাম। তখনই আসলে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনাদের এত বড় হচ্ছে দুগ্ধজাত গরুর যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে আমরা আলাদাভাবে কাজ করতে চাই। তো আমরা জানতে চাই যে আপনি সেই সময় বলেছিলেন যে আপনাদের প্রায় 800 থেকে 900 লিটার, কোনো সময় 1000 লিটার দুধ উৎপাদন হয়। তো আমরা এর আদ্যপান্ত একটু জানতে চাই, বিশেষ করে কতগুলো গরু রয়েছে আপনাদের এই ফার্মে? আমাদের ফার্মে এখন আপাতত 298টি গরু রয়েছে। এর মধ্যে গাভী রয়েছে 135টি, আর দুধ দিচ্ছে এখন আপাতত আমাদের 68টি গরু, 68টি গাভী দুধ দিচ্ছে, যার মধ্যে প্রায় 800 থেকে 900 লিটার এরকম দুধ মোটামুটি হচ্ছে আর কি। আচ্ছা, এত দুধ, তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে একটি গরু সর্বোচ্চ কত লিটার দুধ দুই বেলা যদি মিলিয়ে বলা যায় পাওয়া যায় একটি গরু থেকে? আমাদের এখানে এখন অ্যাভারেজে আছে আপনার 11.5 কেজি 11 কেজি এমন। আচ্ছা, অ্যাভারেজ। আর সর্বোচ্চ আমাদের এখানে দুধ দিচ্ছে আপনার 28 কেজি। 28 কেজি? আচ্ছা। আর সর্বনিম্ন 15 কেজি। সর্বনিম্ন 15 কেজি। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আমি জানতে চাই 800 থেকে 900 লিটার দুধ, এগুলো আসলে বাজারজাতকরণটা আসলে কিভাবে হয়? বাজারজাত বলতে কি আমাদের এখান থেকে মূলত আমরা খুচরা সেল করি। এলাকার যারা লোকজন আছে বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও আসে আমাদের খামার ভিজিট করার জন্য বা দুধ নিতে জন্য। কারণ আমাদের দুধের একটা আলাদা নাম আছে, সুনাম আছে, কারণ আমাদের দুধের ফ্যাট পার্সেন্টেজটা মোটামুটি অনেক ভালো, যে কারণে সুস্বাদু কারণে হচ্ছে আপনার দুধ দিতে আসে বিভিন্ন জায়গা থেকে। তো এই একটা আমরা খুচরা পর্যায়ে আমরা সেল করি। আর হচ্ছে কিছুটা আমরা পাইকারি বা হোলসেল করি। বিভিন্ন মিষ্টির দোকান বা বিভিন্ন বেকারি যারা বাইরে দুধ নিয়ে বিক্রি করে, এমন কিছু কাস্টমার তারা হচ্ছে আমাদের এখান থেকে পাইকারিভাবে দুধ নিয়ে যায়। আর কিছুটা করি আমাদের একটা গাড়ি আছে যে ঢাকার আপনার বিভিন্ন পুরান ঢাকা আশপাশ ওইদিকে পল্টন পর্যন্ত আমরা দুধ ডেলিভারি করে থাকি, হোম ডেলিভারি। আপনারা পাইকারি এবং খুচরা পর্যায়ে খামার থেকে দুধ কত টাকা করে বিক্রি করেন? আমরা মূলত খুচরা পর্যায়ে আপনার দুধ বিক্রি করে থাকি আপনার 100 টাকা করে। আচ্ছা, পার কেজি। আমরা কেজিতে মূলত দুধ বিক্রি করে থাকি, লিটারে না। আর হচ্ছে যারা পাইকার তাদের কাছে আমরা 85 টাকা করে কেজি বিক্রি করে থাকি। আর যারা আমাদের হোম ডেলিভারি নেয়, আমাদের গাড়ি দিয়ে আমাদের লোক জনবল গিয়ে আপনার বাসা দিয়ে আসে, ওদের কাছ থেকে আমরা 110 টাকা করে নিয়ে থাকি। প্রিয় দর্শক, এই পপুলার অ্যাগ্রো এবং ডেইরি ফার্মে প্রতিদিন 800 থেকে 900 লিটার দুধ উৎপাদন হচ্ছে এবং যদি 85 টাকা থেকে 100 টাকা করে ধরি তাহলে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা প্রতিদিন বিক্রি হচ্ছে। তাহলে মাসে আসলে কত টাকা সেটা বুঝতেই পারছেন। তবে এর পেছনে কিন্তু আসলে অনেক অর্থ ব্যয় রয়েছে, অনেক শ্রম রয়েছে, অনেক মেধা রয়েছে। ফলে আপনারা যারা নতুন করে উদ্যোক্তা হতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে তবেই করতে হবে। আদর্শ খামার ব্যবস্থাপনা এবং সেক্ষেত্রে মিশ্র খামার আপনাদের একদিকে যেমন বলছিলেন 268টি গরু রয়েছে এবং আপনাদের বড় একটি দুম্বার প্রকল্প রয়েছে, সেই সঙ্গে ঘোড়া রয়েছে। তো একই সঙ্গে এই যে এত বড় একটা প্রকল্প চালানোর ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে মেন খামার পরিচালনার জন্য দক্ষ
কারিগর বা দক্ষ লোকজন, এই একটা বিষয়। আর খাবার দাবার, মানে খাবারের আপনার যত আপনার চাহিদাটা পূর্ণ করা যায়, মানে ঘাসের চাহিদা বা দানাদারজাত খাদ্য, বিভিন্ন দানাদার খাদ্য মিশ্রণ করে থাকি একটা রেশনের মাধ্যমে। আমাদের যারা ভেটেরিনারি কনসালটেন্ট আছেন ডাক্তার মাকসুদুল আলম রাজন, ওনার পরামর্শ অনুযায়ী, তো এরপরে আমরা রেশনটা তৈরি করে ওদের বডি অনুযায়ী আমরা খাবার পরিবেশন করে থাকি। আদর্শ খামার ব্যবস্থাপনা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, তো শেড তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত? শেড তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই জায়গাটা একটু আপনার খোলামেলা জায়গা থাকা লাগবে, যে আপনার আলো বাতাস যাতে আপনার পাঁচটা পড়ে। আর সর্বোপরি যেহেতু আমাদের উন্নত জাতের আপনার গাভীর শেড, তো সেই ক্ষেত্রে আপনার এদের সর্বোপরি খেয়াল রাখতে হবে যে এদের কোনো প্রকার গরমের আবহাওয়ার সম্মুখীন না হয়, এই জন্য আপনার ফ্যানের ব্যবস্থা করতে হবে। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে দেখেন এই যে শেডটা চারি সাইডে খোলামেলা। আচ্ছা, তো গরুর তো আসলে ভ্যাকসিনেশন একটা খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে আপনারা কিভাবে কি করেন? আমাদের এখানে আপনার ভ্যাকসিনেশনটা আমরা ঠিক টাইম মতো দিয়ে থাকি। আমাদের গরু এবং দুম্বা যেগুলো আছে আমাদের প্রতিনিয়ত ভ্যাকসিনেশন করা হয়। গরুর আমরা অ্যানথ্রাক্স, এরপরে গলা ফোলা, আপনার খোরা রোগের ভ্যাকসিন, বাদলা রোগ, এইগুলো ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। আর নিয়মিত আমরা কীটনাশক করে থাকি। ম্যাস্টাইসিস রোগটা আসলে ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার ক্ষেত্রে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। আমরা দিনে 3 বার আমরা খামার স্প্রে করে থাকি, মানে জীবাণুনাশক দিয়ে। আর হচ্ছে আমরা দেখেন দুধ দোয়ানোর পরে টিট ডিফিউমটা করে থাকি, যাতে বাটে কোনো হচ্ছে আপনার জীবাণু না ঢুকতে পারে। আচ্ছা, আপনাদের এই প্রকল্পটা কতটুকু জায়গার উপরে এবং এর মধ্যে কতগুলো গরু, কতগুলো দুম্বা এবং কতগুলো ঘোড়া রয়েছে? আমাদের এই পপুলার এগ্রোটি মূলত হচ্ছে আপনার প্রায় 300-র কাছাকাছি শতাংশ জায়গার উপরে অবস্থিত। এর মধ্যে আমাদের গরু আছে 298টি, আমাদের দুম্বা আছে প্রায় 450টি। দুম্বা আমাদের কোরস আর 100% দুম্বা দিয়ে। আর আমাদের মারোয়ারি জাতের কিছু ঘোড়া আছে, এটা হচ্ছে আমাদের 13টা আছে আপাতত। তো বকনাগুলোর আমরা প্রথমে যেটা খেয়াল রাখি, যেটা বয়স যদি আমরা 14 থেকে 15 মাস অতিক্রম করে থাকে, সঙ্গে সঙ্গে আমরা তার হিটে আসার চিন্তাভাবনা নেই, যে হিটে নিয়ে আসা যায় কেমন করে। যারা কিছু কিছু ন্যাচারালভাবে আপনার হিটে আসে, কিছু কিছু না হলে আমরা কিছু ভিটামিন মিনারেলস আইটেম দিয়ে মোটামুটি আপনারা হিটে নিয়ে আসে। তো তারপরে আমরা বিষটা দিয়ে থাকি। তো এই জিনিসটা বেশি খেয়াল রাখা যায়। এবং হচ্ছে আপনার অবশ্যই বীজ দেওয়ার আগে পুরো মুহূর্তে আপনার কীটনাশক করে থাকি। আচ্ছা, ওইখানে তো আমরা দুগ্ধজাত গাভী দেখলাম, এই পাশের গরুগুলো তো সেটা মনে হচ্ছে না, এটা কি? না, এখানে সব হচ্ছে বকনা গরু। হ্যাঁ, কিছু আমাদের এখানে প্রেগনেন্ট বকনাগুলো রাখা আছে, কিছু এখনো কনসেপ্ট করি নাই। আচ্ছা হাফিজুর রহমান ভাই, আমরা তো এইখানে দেখলাম হচ্ছে দুগ্ধজাত গরু দেখলাম, বকনা গরু দেখলাম, তো বাছুর তো দেখছি না। বাছুর আমাদের নিচে একটা শেড আছে, সেখানে আমরা কাঁচা পদ্ধতিতে এবং হচ্ছে খোলামেলা জায়গায় আমরা লালন পালন করি। আচ্ছা, চলুন একটু দেখে। যেমন এটা আছে আপনার 3 থেকে 4 মাস এইটা, আর 3 মাস পর্যন্ত আমরা রাখি খাঁচায়, ছোট খাঁচায়। আচ্ছা, 3 মাস পর্যন্ত ছোট খাঁচায়। আচ্ছা, এরপরে তো এগুলো কি এখন আর দুধ খায় না? এগুলো হচ্ছে আপনার যেগুলো আপনার 3.5 মাস পর্যন্ত আমরা দুধ খাওয়াই থাকি। আচ্ছা, 3.5 মাসের বাচ্চা যেগুলো আছে সেগুলো দুধ খায়, সাথে সাথে আপনার আলাদা খাবার খেয়ে থাকে। আচ্ছা হাফিজ ভাই, আমরা দেখছি যে এই বাছুরগুলো খাঁচার মধ্যে রাখার কারণ? এটা আমরা জন্মের দিন থেকে আমরা মূলত খাঁচায় পদ্ধতিতে পালন করে থাকি 3 মাস পর্যন্ত। এখানে আমরা ফিডিং থাকি, যে ফিডার খাওয়াচ্ছে বা আলাদা দানাদার খাদ্যের যে ওদের খাওয়ানোর প্র্যাকটিসটা করে থাকি। এরপরে আমরা আলাদা রাখার কারণটা হচ্ছে আপনার যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, মানে কোনো যেগুলো আপনার 6 মাস পর্যন্ত বছরে কিন্তু একটা খারাপ সময় পার করে ওরা। আচ্ছা, পাতলা পায়খানা, রক্ত আমাশা, আচ্ছা, বা পেট ফোলা, এমন কিছু রোগ। তো সেই ক্ষেত্রে আপনার যে খাঁচা পদ্ধতি পালন করলে আপনার এই রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। যেহেতু ওরা বাইরে ছেড়ে দিলে বা আলাদা করলে আপনার বালু খাবে, পেটে সমস্যা করবে, আলাদা বেশি খাবার খাবে। তো এই জন্য আমরা পরিমাণ মতো খাবার দিয়ে থাকি প্রত্যেকটারই, বা দুধও খাওয়াই থাকে হচ্ছে আপনার মেপে। দিনে কয়বার খাওয়ানো লাগে? দিনে 2 বার দুধ খায়। দিনে 2 বার? হ্যাঁ, আর হচ্ছে
প্রথম হচ্ছে আপনার যখন শাল দুধের টাইমটা আপনার 8 থেকে 10 দিন, এই সময় আমরা 4 বার দুধ খাওয়াই থাকি। আচ্ছা, কতদিন ধরে খাঁচার মধ্যে থাকে? প্রায় 3 মাস পর্যন্ত আমাদের এখানে খাঁচায় রেখে থাকি। তো এখান থেকে আবার মাঝে মাঝে আমরা বাইরে ছেড়ে দিই। তো দুধ খাওয়ানোর পরে মানে চলাফেরা মুভমেন্টটা ঠিক থাকে ওদের। আবার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার খাঁচায় এনে রেখে দিই। তো এই অবস্থায় প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর এই পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, যেটা একটি মিশ্র খামার, এখানে দুম্বা রয়েছে, ঘোড়া রয়েছে, সেসব নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিট। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা ঘোড়া, গাড়ল এবং দুম্বা নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমরা এখানে দেখছি যে আপনাদের তো বেশ ছোট বড় মিলে বেশ কয়েকটা ঘোড়া রয়েছে। এই ঘোড়ার প্রকল্প এটা শুরু কত সালে? ঘোড়ার প্রকল্পটা শুরু মূলত হচ্ছে আপনার 24 সালে। 24 সালে প্রথমের দিকে আমাদের খামারের চেয়ারম্যান সাহেব হচ্ছে, উনি মূলত শখের জন্য একটা ঘোড়া কিনতে চাইছিল। আমাকে বললো যে একটা ঘোড়া কিনবো, যেটা মাঝে 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 আগামী দিনে রাজাবাদশাদের মতো একটু চড়বো, একটু তার নিয়ে একটু হাঁটাহাঁটি করবো। তো সেই অনুযায়ী আমরা একটা ঘোড়া নিয়ে আসলাম। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মূলত কালেক্ট করার জন্য আমরা গিয়েছিলাম। তো একটা জিনিস দেখলাম যে ঘোড়া আছে, বিভিন্ন জায়গায় ঘোড়া আছে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার ক্রস জাতের ঘোড়া এবং দেশি ঘোড়া। আর এই মারোয়াড়ি জাতের ঘোড়া আছে ঠিকই, কিন্তু কেউ হচ্ছে আপনার করে না, মানে বাচ্চা উৎপাদন করে না। সব হচ্ছে ইন্ডিয়া থেকে কালেক্ট করে বিভিন্ন উপায়ে। তো সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান স্যার উনি নিজেই বললো যে আমরা তাহলে একটা করতে পারি, আমার যেহেতু ফার্ম আছে, আমরা কমার্শিয়ালভাবে এটা চিন্তা ভাবনা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই ব্যবসার প্রতি আমরা অগ্রসর হলাম, যে আমরা নিজেরাই তো এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা নিতে পারি যে এখানে আমরা বিট করে আমরা বাচ্চা উৎপাদন করতে পারি। এই যে ঘোড়া তো আসলে আমাদের আবহমান কাল থেকেই বাংলাদেশে ঘোড়ার লালন পালন থাকে। তো সেক্ষেত্রে খামারে ঘোড়া লালন পালন ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল করতে হয়? খামারে লালন পালন ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে মেন হচ্ছে ঘোড়ার আপনার যত যত্নশীল, কারণ যত যত্ন নেওয়া যাবে, তার সাথে মিশা যাবে, ততই সে হচ্ছে কিন্তু মানুষের কথা শুনবে। তো একটা বিষয়, আর তার পরিচর্যা যে আপনার মাঝে মাঝে তাকে হাঁটাতে হবে, বিভিন্ন ট্রেনিং দেওয়া লাগবে অভিজ্ঞ যারা আছে তাদের মাধ্যমে। এরপরে তার যে খুরের বিষয়টা, কারণ খুর মেন হচ্ছে ঘোড়ার জন্য সৌন্দর্যের একটা নমুনা। কারণ খুর যদি ভালো না থাকে সে কিন্তু হাঁটাচলা করতে পারবে না, রান করতে পারবে না। তো খুর তো মনে মাঝে মধ্যে কাটতে হয়? হ্যাঁ, খুর মাঝে মাঝে কাটতে হয়। আচ্ছা হাফিজ ভাই, এই যে ঘোড়াটা, এটা আসলে কি জাতের ঘোড়া? এটা মারোয়াড়ি জাতের ঘোড়া। মারোয়াড়ি জাতের ঘোড়া? আপনাদের কি সবই মারোয়াড়ি জাতের ঘোড়া? আমাদের সবই মারোয়াড়ি জাতের ঘোড়া। আচ্ছা, এটা বয়স কত? এটার বয়স আপনার 5 থেকে 6 বছর হবে। 5 থেকে 6 বছর। হাফিজ ভাই, এর আগে আমি যখন আপনাদের এই দুম্বার প্রকল্পে এসেছিলাম, তখন কোরবানি ঈদের বেশ আগে আর কি, তখন কোরবানি প্রস্তুতি চলছিল। তো তখন তো প্রায় 400-র উপরে এই দুম্বা গাড়ল ছিল। তো এবারে কোরবানিতে কতগুলো বিক্রি করলেন? 70-75টার মতন বিক্রি হয়েছে। 70-75টা বিক্রি করেছেন। আপনাদের এই যে দুম্বার প্রকল্প, সেই দুম্বার প্রকল্পই আগে না গরুর প্রকল্পটা আগে? না, আমাদের এখানে গরুর প্রকল্পটা আগে। আমাদের যেহেতু ডেয়ারি ফার্ম, তো ডেয়ারি ফার্মের সাথে সাথে আমরা কিছু উন্নত জাতের ছাগল লালন পালন করতাম এখানে। আফ্রিকান বোয়ার, তোতাপুরি, বিটল, এই প্রজাতির। তো তার পাশাপাশি আমরা কিছু হচ্ছে গাড়ল নিয়ে আসলাম আমাদের খামারে। তো গাড়লের সাথে আমরা 3টা দুম্বা নিয়ে শুরু করছিলাম আমাদের খামারে। এইটাই প্রথম যাত্রা 2020 সালের শেষের দিকে, 2021 নাগাদ।
তো এই প্রথমে আমাদের শুরু। আচ্ছা, এখানে এই যে বড় দুম্বা কত ওজনের আছে? আমাদের কিছু ক্রস জাতীয় কিছু দুম্বা আছে, সেগুলো তো আমরা লাইভ ওয়েটেই বিক্রি করে থাকি। আর হচ্ছে আমরা যেগুলো 100% দুম্বা সেগুলো আমরা ঠিকা বা পিস হিসাবে বিক্রি করে থাকি। তো দুম্বার 100% যেগুলো হচ্ছে আপনার 1,30,000 থেকে শুরু করে আমরা 2,20,000 পর্যন্ত বিক্রি করছি। আর যেগুলো ক্রস জাতীয় সেগুলো হয়তো কোনোটা 40, 50, 60 হাজার টাকা এমন আসলে যেগুলো, কারণ ওগুলো তো হচ্ছে আপনার লাইভ ওয়েটের। মানে আপনার যে ছাগল লালন পালন করেন সেখান থেকে আপনার দুম্বার প্রকল্পে আসলেন কিভাবে? ছাগলের লালন পালন, আমরা যখন ছাগল লালন পালন করা শুরু করলাম তখন দেখলাম ছাগলে অনেক বাধা বিপত্তি, যেমন যে আমরা বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন দেশের যে ছাগল পালন করলাম, তো বাংলাদেশের আবহাওয়ার সাথে মানে আবহাওয়ার সাথে আপনার সামঞ্জস্য হয়ে তারা বেঁচে থাকছে, কিন্তু হচ্ছে এই শিল্পটা আপনার রক্ষা করা খুব কষ্ট। যেমন হচ্ছে আপনার ছাগলের হচ্ছে আপনার একটু ঠান্ডা লাগলেই মনে করেন অসুখে আক্রান্ত হয়। এরপরে হচ্ছে আপনার দামটা ভালো পায় না ছাগলটা। আপনার সচরাচর মানুষ কিন্তু দাম দিয়ে কিন্তু ছাগল কিনতে চায় না, যে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা আফ্রিকান বোয়ার কিন্তু 50,000 টাকার নিচে নাই। তো সেক্ষেত্রে তারপর এরপর হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার বাচ্চা দিত না, ঠিক মতন বাচ্চা দিত না। তো এই কারণে আমরা আস্তে আস্তে দেখলাম যে দুম্বার চাহিদাটা বাংলাদেশে ইউজ পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশে সেই পরিমাণ দুম্বার নাই। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা ছাগলটা কমাই দিয়ে আমরা দুম্বার দিকে ধাবিত হই, এবং দুম্বা যেহেতু লাভজনক ব্যবসা, আপনার খরচ সেম ছাগল এবং দুম্বা, কিন্তু হচ্ছে দামটা একটু বেশি এবং চাহিদাও বেশি। এই প্রেক্ষিতে আমরা মূলত দুম্বা সেক্টরে আসা। তো আচ্ছা, আমরা তো জানি এটা হচ্ছে মরুর প্রাণী, সেই মরুর প্রাণী এখন বাংলাদেশে লালন পালন হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি বলছেন যে আসলে এই আবহাওয়ার সাথে মানানসই। হ্যাঁ, আসলে যে কোনো প্রাণী যে কোনোভাবেই হচ্ছে আপনার যদি যেভাবে আপনি তাকে গড়ে তুলতে পারেন। তুর্কি দেশের দুম্বা বা আপনার সৌদি আরবের দুম্বা আমরা বাংলাদেশে কেন পালন করতে পারবো না? বাংলাদেশের আবহাওয়ার সাথে তারা যদি মেশে চলতে পারে তাহলে অবশ্যই পালন করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দুম্বা মানে আমাদের আবহাওয়ার সাথে, যেহেতু আমাদের এতগুলো দুম্বা আমরা এখানে পালন করি, তো আবহাওয়ার সাথে মিলেমিশে তারা চলতে পারতেছে বা লালন পালনে আমরা বছরে এর একসঙ্গে আসলে কতগুলো বাচ্চা হয়? দুম্বা মূলত একসাথে 1টা থেকে 2টা সর্বোচ্চ বাচ্চা দিয়ে থাকে, তবে একটাই বেশি। একটা বাচ্চা দিয়ে থেকে বেশি আপনার 6 মাস পর পর বাচ্চা দিবে। 6 মাস পর পর, তবে বছরে 2টা বাচ্চা, কিন্তু এর ভিতরে আপনার 1 মাস আপনাকে তাকে রেস্ট দেওয়া লাগবে, যেহেতু একটা বাচ্চা দেওয়ার পরে তার আবার নতুন করে বাচ্চা কনসেপ্ট করা বা বাচ্চা ধারণ করার ক্ষমতা জন্য তাকে তৈরি হতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে দুম্বার প্রকল্প যারা করতে চায় তাদের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয় খেয়াল করা উচিত বলে মনে করেন? অবশ্যই জেনে বুঝে পালন করতে হবে এবং অল্প পরিসরে পালন করতে হবে, যাতে আপনি বিভ্রান্ত না হন, লসের সম্মুখীন না হন। হয়তো দুম্বা একটা মেয়ে দুম্বা একটা ছেলে দুম্বা নিয়ে আপনি পালন করা শুরু করেন। বাইরে দেখছি, আবার ওখানে খাঁচা দেখছি, কোন সময় তারা ভেতরে থেকে কোন সময় বাইরে রাখেন? ওদের আসলে মতামতের উপরে ডিপেন্ড করে, কারণ ওরা কখন নিচে থাকবে, বাইরে থাকবে, চলাফেরা করবে, বালুতে হাঁটবে, কখন উপরে থাকবে। যখন যেটা ভালো লাগলে, হয়তো একটু গরম লাগলে ওরা উপরে চলে যায়, কারণ উপরে ফ্যানের ব্যবস্থা করা আছে, এরপর উপরে আপনার পানির ব্যবস্থা করা আছে যখন পানি খেতে যায়, আর নিচে আমরা খাবার দিয়ে থাকি। আবার এখানে চলাফেরার চরণভূমিটা এখানেই। আপনাদের এই যে এই দুম্বা সর্বোচ্চ আসলে কত টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারেন আর কি? একটা দুম্বার আপনি বলছেন যে ছাগল এবং দুম্বা মোটামুটি একই হচ্ছে লালন পালনের খরচ, সেক্ষেত্রে দুম্বার কত টাকা বিক্রি করা যায়? কিনতে গেলে লাখ থেকে শুরু করতে হবে, লাখের নিচে আপনি দুম্বা পাওয়া যাবে না। লাখের উপরে আপনার 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে দুম্বা আছে। তো আমরা যেহেতু আমরা কোরবানির সময় পর্যন্ত 2,20,000 পর্যন্ত বিক্রি করছি, 1,30,000 থেকে শুরু করে, তো এমনই দুম্বার দাম। আচ্ছা, মানে এই যে এই বয়স যেগুলো যে আপনি 3.5 লক্ষ টাকা বা আপনি 2,20,000 টাকা বিক্রি করেছেন, এগুলো কত বয়সী? এটা বিভিন্ন বয়সের, যারা যেগুলো কোরবানির জন্য নিয়ে গেছে সেগুলো তো সবই অ্যাডাল্ট। আর দুম্বার মূলত দামটা নির্ধারণ হয় তার কোয়ালিটি অনুযায়ী। সেটা একটা ছোট দুম্বা হলেও তার দাম হয়তো বা 2 লাখ টাকা হতে পারে, আবার একটা বড় দুম্বা সে তার দাম হতে পারে 1 লাখ টাকা। তো মাংসের ক্ষেত্রে আসলে টেস্টের কি কোনো পার্থক্য আছে? ডিফারেন্স তো অবশ্যই আছে। একটা গরুর মাংসের স্বাদ একরকম, ছাগলের মাংস স্বাদ একরকম, দুম্বার মাংস স্বাদ একরকম। তো আপনার স্বাদ ডিফারেন্ট আছে, আপনার
মোটামুটি ভালোই স্বাদ। আচ্ছা, গারল এবং দুম্বা একসঙ্গে লালন পালনে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। আমরা তো আসলে অনেক গারল থেকে আমরা কিছু ক্রসও করছি, সেক্ষেত্রে মানে ভালো একটা দুম্বার বিডার দিয়ে আপনার অনেকেই গারল দিয়ে ক্রস করে থাকে। আমাদের যেহেতু এখন গারল নাই, গারল আমরা শূন্য করছি, আমাদের এখান থেকে অনেক গারল আমরা বিক্রি করে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা মিশ্র খামার নিয়ে কথা বলছিলাম। মিশ্র খামার করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয় খেয়াল করা উচিত? মিশ্র খামারে খেয়াল রাখা উচিত মূলত আসলে আপনার প্রতিটা প্রাণী যাতে আলাদা আলাদা স্থানে থাকে, একটার সাথে না মিশে। আপনার গারলের ক্ষেত্রে গারল আলাদা রাখতে হবে, গারল দুম্বাগুলো সেক্টরটা আলাদা, ছাগলের ক্ষেত্রে আলাদা, গরুর সেক্টরটা আলাদা থাকবে, ঘোড়ার ক্ষেত্রে আলাদা, এবং আলাদা আলাদা জনবল, যাতে তাদের দেখাশোনা করার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। কারণ তাদের যত্নশীল না হতে পারলে তাদের এত লাভবান হবে না কোনো খামারে। তো তাদের খাবার দাবার, তাদের পরিচর্যা, সেগুলো আলাদা আলাদা আমরা লোকজন আমরা এখানে রাখছি, যাতে কোনো প্রকার তাদের কোনো সমস্যার সম্মুখীন না হয়ে থাকে, এই একটা বিষয়। আর তাদের খাবারের বিষয়টা, খাবারটা হচ্ছে আপনার যেহেতু গারলের খাবার একরকম, গারল দুম্বার খাবার, গরুর খাবার একই রকম, হয়তো কিছুটা হচ্ছে আপনার প্রায় একই, কিন্তু পার্থক্যটা কিছুটা রয়েছে। ধন্যবাদ হাফিজুর রহমান ভাই, আমাদের কৃষি প্রযুক্তিতে অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারাও আসলে এই পপুলার অ্যাগ্রো এবং ডেইরি ফার্মে আসতে পারেন। নতুন যারা উদ্যোক্তা হতে চান, সত্যিই আসলে এখানে আসলে মন প্রাণ ভরে যায়। একদিকে যেমন 800 থেকে 900 লিটার দুধ উৎপাদন হচ্ছে, আবার 400-র উপরে এখানে দুম্বা গারল রয়েছে, ঘোড়ার প্রকল্প রয়েছে। তবে এইসব করতে কিন্তু অনেক শ্রম, অনেক মেধা ব্যয় হয়েছে। ফলে যারা নতুন করে উদ্যোক্তা হতে চান তারা এই প্রকল্প এসে ঘুরে দেখে যেতে পারেন, এবং ম্যানেজার হাফিজুর রহমান ভাইয়ের সাথে অবশ্যই এই বিষয় নিয়ে পরামর্শ করতে পারেন, এবং ইউটিউবেও এই ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা খুবই অনুপ্রাণিত হবেন। শেষ করছে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।